আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ। আর আজকে আপনাদেরকে এই ভেলাই করে নিয়ে যাব এক ভ্রমণে। ভ্রমণ সঙ্গী হতে কিবোর্ডে F প্রেস করুন। ধন্যবাদ। আপনাকে নিয়ে শুরু করছি আমাদের যাত্রা। আজকের অ্যাডভেঞ্চারে আমাদের মেইন অবজেক্টিভ একটি লাক্সারিয়াস গর্জিয়াস পিসি বিল্ড করা, যা দিয়ে এডিটিং, ক্যাজুয়াল গেমিংয়ের সাথে করা যাবে বাদ ভাঙা শো অফ। মিশন বাস্তবায়নে আজকে আমাদেরকে সহায়তা করবে স্টারটেক রিগ হাউস। তারা শুধু কাস্টম বিল্ড পিসি বানানোর মিশন নিয়ে পড়ে থাকে সারাদিন। এলিফ্যান্ট রোড মাল্টিপ্লেনে গিয়ে এই বিশেষ কোড নাম্বারের সাহায্যে খুঁজে বের করতে হবে তাদের আস্তানা। সেখানে ডেস্কে বসে থাকা এই সুদর্শন ভদ্রলোকের সাথে আমরা কম্পিউটারটি তৈরির বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে। ফলশ্রুতিতে পছন্দের সব প্রয়োজনীয় পার্টসপাতি সামনে হেসে হাজির। এখানে রয়েছে আমাদের দুটো লেজেন্ডারি আইটেম, প্যালিট GeForce RTX 3070 Ti এবং অপরটি 12th Gen Intel Core i9-12900K প্রসেসর। এপিক আইটেম T-Force Nighthawk 8GB RAM কিট, ASRock G690 Steel Legend Motherboard, 500GB Samsung 980 Pro NVMe SSD সিস্টেম স্টোরেজের জন্য, 1TB টিম গ্রুপ NVMe SSD জেনারেল স্টোরেজের জন্য, দানবাকৃতির লিয়েনলি O11 ডায়নামিক কেসিং, প্রসেসর ঠান্ডা রাখতে লিয়েনলি Galahad AIO 360 রেডিয়েটর কুলিং সিস্টেম। দুই বক্সে মোট 6টি লিয়েনলি SL120 120mm কেস ফ্যান, রেজার ভাইপার মিনি মাউস, ভালো মাউস, আমার পছন্দের একটা মাউস। একটি পাওয়ার সাপ্লাইও আছে, একে আমরা পরে কাছ থেকে দেখে নেব। এখন আমাদের কাজ এই সব কিছু নিয়ে নতুন গন্তব্যস্থলে পদার্পণ। আমরা চলে এসেছি অপারেশন থিয়েটারে। কাজ শুরু করার পূর্বে কিছু জিনিস আনবক্সিং করে নেব, যেমন SSDগুলো। র্যামের বক্স থেকে বের করে নিব সবগুলো র্যাম। এদের এক একটি 16GB করে মোট 64GB র্যাম CL16 কিট। এরপর খুলে নেব প্রথমে এই বড় নীল বক্স। তা থেকে এই সোনালি চাকতির মতো বক্সের ভেতর বক্স। তবেই বেরিয়ে আসবে এই ছোট্ট জিনিসটি। কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, তাই একে ঠান্ডা করতে 360mm এত বড় কুলিং সিস্টেমের প্রয়োজন পড়েছে। মাদারবোর্ডে বসানোর পূর্ব পর্যন্ত একে রাখা হয়েছিল উলভারিনের নজরদারিতে ফর সেফটি রিজন। এবার আমরা খুলে নেব মাদারবোর্ডের এই বিশাল আকৃতির বাক্স। বাক্সের মতো মাদারবোর্ডটিও সুবিশাল, তাই একে ডাকা হয় ATX মাদারবোর্ড। স্টপ রাইট দেয়ার। পিসি বিল্ড করার সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে পার্টসগুলোর সুরক্ষা নিশ্চিত করতে এই রকম গ্লাভস ব্যবহার করা জরুরি। হাতে তো ভালোই ফিট হয়েছে, কিন্তু নিজেরাই এলিয়েন মনে হচ্ছে এবার। যাই হোক, এবার আমরা এই অ্যান্টিস্ট্যাটিক পলি কভার থেকে মাদারবোর্ড বের করে এই বক্সের উপরেই রাখব। মাশাল্লাহ, ডিজাইনটা দারুণ করেছে দেখতে। এগুলো হচ্ছে মাদারবোর্ডটির IO পোর্ট, আর এই হচ্ছে এর পেছন দিক। এই মাদারবোর্ডটি বাছাই করার মূল উদ্দেশ্য প্রথমত এটি 12th Gen সাপোর্টিং ইন্টেল G সিরিজ চিপসেট, কারণ আমাদের প্রসেসরটি K সিরিজ ওরফে আনলকড প্রসেসর, তাই এই মাদারবোর্ডের সাহায্যে প্রসেসর ওভারক্লকিং করা যাবে। দ্বিতীয়ত ASRock'ের গুণগত মান ভালো, রেপুটেশন ভালো, আমাদের বিল্ডের থিমের সাথে সহজেই মানিয়ে যাচ্ছে, আপ টু ডেট সব ফিচার এতে বিদ্যমান, এবং মাদারবোর্ড কেনার ক্ষেত্রে আমার পার্সোনাল ফেভারিট ব্র্যান্ড। তো এখন আমাদের প্রথম কাজ প্রসেসর ইনস্টল করা। তাই প্রথমে এভাবে ডান্ডাটি সরিয়ে উন্মুক্ত করে নিয়েছি স্লটটি। প্রসেসরটি যেভাবে ধরলে গায়ের লেখাগুলো পড়া যায় সেই ওরিয়েন্টেশনে সকেটে আলতো করে বসিয়ে এই ডান্ডাটা আবার টেনে দিয়ে লক করে নিয়েছি। এবার র্যামের এই কাটা অংশ স্লটের সাথে মিলিয়ে স্টিকগুলো লাগিয়ে ফেলতে হবে। বসানোর পূর্বে স্লটগুলোর লকগুলো আনলক করে নিয়েছি মনে করে। এভাবে এক এক করে সবগুলো র্যাম ইনস্টল করে নিয়েছি মাদারবোর্ডে। পিসি বিল্ড করার ওয়ান অফ দি বেস্ট ফিলিং হচ্ছে স্লট সবগুলো র্যাম দিয়ে পরিপূর্ণ করতে পারা। এবার স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিচ্ছি প্রাইমারি SSD স্লটের ঢাকনা বিশেষ। এটি মাদারবোর্ডের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি SSDকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এজন্য খোলার পর মনে করে এই পলিটুকু তুলে নিয়েছি। এটা অবশ্যই করতে হবে। এরপর হালকা স্লাইড করে 980 Proকে বসিয়ে দিয়েছি এই স্লটে। তারপর পুনরায় ঢাকনাটি লাগিয়ে নিচ্ছি স্ক্রুড্রাইভারের সাহায্যে। দ্বিতীয় SSD স্লটে কোনো ঢাকনা নাই এবং পূর্বের ন্যায় এখানে অপর SSDটি ইনস্টল করে নিলাম। আর এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের মাদারবোর্ডের প্রাইমারি কাজগুলো। এবার পালা ক্যাসিংয়ের। আমার হাতের দিকে তাকালে বোঝা যায় এই ক্যাসিং ভালোই বড়, কারণ ATX মাদারবোর্ডের জন্য ATX কেসিং। মাদারবোর্ড স্ট্যান্ড অফ স্ক্রুগুলো আগে থেকেই লাগানো ছিল, তাই সরাসরি মাদারবোর্ডটিকে কেসিংয়ের ভেতর বসিয়ে এরকম 9টি স্ক্রু দিয়ে ইনস্টল করে নিলাম। বিল্ডটি তৈরি করতে যত ধরনের নাট বল্টুর প্রয়োজন পড়বে
আমাদের তার সবই এই কেসিংয়ের প্যাকেটের ভিতরে দেয়া থাকবে। এবার কেসিংয়ের সামনে যে ইউএসবি পোর্ট, অডিও পোর্ট ও পাওয়ার বাটন আছে, এগুলোর কানেক্টরগুলো মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। কোনটা কোথায় জয়েন্ট দিতে হবে তার ব্যাপারে মাদারবোর্ডের ম্যানুয়ালে ইনফরমেশন দেয়া থাকে, কিন্তু তা আমার দেখার দরকারই পড়ে নাই, কারণ আমি প্রো নুব বেশ কয়েকটা পিসি বিল্ড করছি, বাট এটা একটু ভিডিও করে করতেছি। এই যে আমাদের পাওয়ার সাপ্লাই, অ্যান্টেকের HCGX1000, অর্থাৎ 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই উইথ 80+ গোল্ড এফিসিয়েন্সি রেটিং, এবং এটি ফুল মডিউলার। কেসিংয়ের পেছনে পাওয়ার সাপ্লাইটি বসিয়ে 4টি বল্টু দ্বারা জোড়া দিতে হয়েছে একে। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী কেবলগুলো পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে তা এই কেবল রাউটিংয়ের ফুটো দিয়ে বের করে মাদারবোর্ডে লাগিয়ে নিয়েছি। এখানে জোড়া লেগেছে 8 পিন সিপিইউ কানেক্টর, 24 পিন মাদারবোর্ড কানেক্টর ও আরও 16 পিন জিপিইউ কানেক্টর, যা জিপিইউ ইনস্টল করার পর লাগানো হবে। এই কেসিংয়ে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, ভালো একটা ব্যাপার। এবার আমরা সেই কেস ফ্যানগুলো লাগাবো এতে। এগুলোর সুবিধা হচ্ছে যে এগুলো পাজেল পিসের মতো একটার সাথে আরেকটা জোড়া দেওয়া যায়, আবার সহজে খুলে ফেলা যায়। এর ফলে প্রতিটা ফ্যানের জন্য বাড়তি তারের ঝামেলা একেবারেই নাই। এই সেম ফ্যান রেডিয়েটরও দেওয়া হয়েছে, যা স্ক্রুয়ের সাহায্যে জোড়া দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রেডিয়েটরের পাম্প, যা প্রসেসরের ওপরে বসানো হয়, কিন্তু বসানোর আগে এতে থার্মাল পেস্ট অ্যাপ্লাই করতে হবে। এজন্য আমি নকটুয়ার এই থার্মাল পেস্ট বেছে নিয়েছি। এটি বেশ ভালো মানের বলেই শুনছি সবার কাছ থেকে। চিরাচরিত এক্স প্যাটার্ন একে বসিয়ে নিচ্ছে কুলারটি। এর অবশ্য একটি মাউন্টিং প্লেট আছে, যা মাদারবোর্ডের পেছনে বসিয়ে দেন তাতে এই লম্বা লম্বা অদ্ভুতরে বোল্টগুলো লাগিয়ে নিতে হয়। সিপিইউ সকেট অনুযায়ী মাউন্টিং প্লেট দেখতে একটু ভিন্ন হয়। এই কুলারের বক্সে ইন্টেল, AMD সবগুলোরই মাউন্টিং প্লেট দেওয়া আছে। এটা শেষ হওয়ার পর আমাদের কাজ বক্স থেকে সোনার হরিণ ওরফে GeForce RTX 3070 Ti বের করা। লুক অ্যাট দিস বিউটি। 3টা কুলিং ফ্যান, আকারেও বড়, দামও মাশাল্লাহ শুনলে গা শিউরে ওঠে। 1,10,000 টাকায় আপাতত আর ভালো কিছু নাই বাজারে, যদিও এই প্রাইসিংটা মোটেও জাস্টিফাই করে না, কিন্তু গ্লোবাল শর্টেজের কারণে জিপিইউ প্রাইস এত বেশি। প্যালিট ব্র্যান্ডটি সিলেক্ট করার মূল কারণ প্রাইস, যা তুলনামূলক কম। এরা মূলত চাইনিজ ব্র্যান্ড, কিন্তু তাদের ইউজার ফিডব্যাক এবং ব্র্যান্ড রেপুটেশন ভালো। আর RTX 3070 Ti বাছাই করার মূল কারণ একদম টিপটপ প্রফেশনাল মিডিয়া ক্রিয়েশন মেশিনে একে রূপান্তর করা। ভিডিও এডিটিং সফটওয়্যারের টাইমলাইনে মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করা, কমপ্লেক্স ভিজুয়াল গ্রাফিক্সের কাজ করা এবং সোলো গেম ডেভেলপার হিসেবে ইউনিটি 3D অথবা আনরিয়েল ইঞ্জিনের কাজগুলো আরামসে হ্যান্ডেল করতে পারার জন্য RTX 3070 Ti ইজ মোর দেন এনাফ। জিপিইউটিকে এবার সাবধানে উপর থেকে প্রথম জিপিইউ স্লটে বসিয়ে নিয়েছি। অতঃপর হালকা উপরে উঠিয়ে ধরে স্ক্রু দিয়ে জোড়া লাগিয়ে ফেললাম, যাতে এর ভার সরাসরি স্লটের উপর না পড়ে। এই কুলারের সাথে এমন একটি ম্যাগনেটিক ঢাকনার মতো জিনিস আছে, এটি বসিয়ে নিলে ব্র্যান্ডিংয়ের যন্ত্রণা থেকে সহজে নিস্তার পাওয়া যায় এবং সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে বহুগুণে। এই সব কিছু হয়ে যাওয়ার পর চলে আসে সেই অন্তিম মুহূর্ত, যাকে বলা হয় টেস্ট রান। এবং আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংটি সফল। সব কিছু ঠিকঠাকভাবে চালু হয়েছে এবং ইউইএফআইতে দেখা যাচ্ছে সবগুলো পার্টসপাতি কানেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন এজন্য গোকু কত হ্যাপি আজকে, সাথে আমিও। এবার আমাদের শেষ কাজ কেবল ম্যানেজমেন্ট। এটি শেষ হলে কেসিংয়ের টেম্পার গ্লাস প্যানেলগুলো লাগিয়ে নিতেই আমাদের মিশন কমপ্লিট। গুড জব কমরেড। তো হয়ে গেল পিসি বিল্ড। এর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? এই প্রসেসর একটা বেস্ট। 16 কোর 24 থ্রেড দিয়ে সিনেবেঞ্চ R23-তে 25,200 স্কোর করে ফেলেছে। 8টা পারফরমেন্স স্কোরের 16টা হাইপার থ্রেড, আপ টু 5.2 GHz বুস্ট ক্লক, আর 8টা পাওয়ার এফিশিয়েন্ট কোর উইথ নো হাইপার থ্রেড, বেস ক্লক 2.4 GHz, বুস্ট ক্লক 3.9 GHz। কনজিউমার লেভেলে এটা ইন্টেলের ফ্ল্যাগশিপ। এটার আরেকটা পাওয়ারফুল ভার্সন আছে, যেটা আবার নাম হচ্ছে 12900KS। এগুলো আবার DDR5 র্যামও সাপোর্ট করে। যাই হোক, বড়লোক ব্যাপার স্যাপার। বাজারে এর একমাত্র প্রতিদ্বন্দ্বী AMD Ryzen 5950X। এর তুলনায় i9 প্রায় মোটামুটি সব দিক থেকে এগিয়ে আছে, এক্সেপ্ট দি পাওয়ার কনজাম্পশন, যেখানে আবার AMDটা ভালোই অফার করছে বাজারে। এই বিল্ডের মূল উদ্দেশ্য পাওয়ারফুল ভিডিও এডিটিং মেশিন তৈরি করা। এজন্য সঠিক প্রসেসর নির্বাচন করা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকের মতে রাইজেন বিল্ড করা যেতে পারত।
আমার মতো যদি 11th জেন আমি যদি কনসিডারেশন আনি তাহলে আমি হয়তো বা রাইজেন বিল্ডেই যেতাম। তবে এবারের ইন্টেলের 12th জেন আমার মতে বেশ ইউনিক এবং তাদের অ্যাপ্রোচটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারা এবার কোরগুলোতে যে কোর লেআউট বা ওভারঅল যে সিপিইউ ডিজাইনটা করেছে এটা বেশ ইন্টারেস্টিং। ভিডিও এডিটিং এমন একটা কাজ যেখানে 10 মিনিট এডিট করলে ব্রাউজারে পড়ে থেকে 20 মিনিট। এই লম্বা সময় ভালো পারফরমেন্সের সাথে আইডল অবস্থায় কারেন্ট বিল যাতে খুব বেশি একটা না উঠে বা যদি কারেন্ট বিল বাড়ানো যায় সেটার একটা খুব বড়সড় দরকার আছে। তারপরও এই পুরো সেটআপ যে পরিমাণ বিদ্যুৎ খরচ করে তা আমার পুরনো ডেস্কটপের তুলনায় বেশ অনেকটাই বেশি। এটা মাথায় রাখবেন যখন আপনি আসলে এই ধরনের হাই এক্সপেন্সিভ বিল্ডগুলো করতে যাবেন। আর এটার পারফরমেন্স আমার 4K এডিটিংয়ের জন্য ওভারকিল। আমার ক্যামেরার 4K 100 মেগাবিটস পার সেকেন্ডের 4 মিনিটের একটা ক্লিপকে আমি দাভিন্সি রিজলভ 17-এ কালার গ্রেড অ্যাপ্লাই করে সেটাকে এক্সপোর্ট করা ট্রাই করেছি এবং সেখানে সময় লেগেছে 3 মিনিট 22 সেকেন্ড, যেখানে আমার M1 ম্যাকবুক প্রোতে এক্সপোর্ট করতে এই সেম জিনিসটাই এক্সপোর্ট করতে আমার সময় লেগেছে 2 মিনিট 33 সেকেন্ড। বিষয়টা উদ্ভট, তবে এর লজিক আছে, কারণ কমপ্লেক্স ভিডিও টাইমলাইনে এই পিসি বেটার সাপোর্ট দিবে, যেটা আবার এই আমার M1 ম্যাকের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। যেমন এই পিসিতে আপনারা আনরিয়াল ইঞ্জিন 5-এ 3D ফিল্ম প্রোডাকশন বেশ সহজেই করতে পারবেন। একটু প্র্যাকটিস করে দেখেছিলাম এটাতে, যেখানে দেখতে পেলাম এটার আউটপুট বা আউটকাম খুব ভালোই ছিল। আর এই কাজে বেনকিউ EW2780Q খুব ভালো সাপোর্ট দিয়েছে। এই মনিটরটি বাছাই করার পেছনে যে ক্রাইটেরিয়াগুলো বেশি কাজ করেছে সেগুলো হচ্ছে এটি 99% sRGB সাপোর্টেড, 2K রেজুলেশন, 27 ইঞ্চি যা আমার মতো একটা পারফেক্ট সাইজ, এবং স্ক্রিন ফ্লিকারিং নাই যা চোখের জন্য ভালো। এতে HDRও আছে যা আসলে আমার খুব একটা পছন্দ হয় না, তবে বিষয়টা নাইম না মামার চেয়েতে কানা মামা থাকার মতো আর কি। অলসো এটা আইপিএস প্যানেল, তাই ভিউইং অ্যাঙ্গেল ভালো এবং এন্টি গ্লেয়ার কোটিং থাকায় এটাতে কোনো রিফ্লেকশন আপনার চোখে পড়বে না, যা বেশ আরামদায়ক একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। বাই দ্য ওয়ে, প্রতিটা পিসি পার্টসের দাম কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ঠিক এখানে এসে বোঝা যায় যে আমাদের আসলে 3.5 লাখ টাকা কোথায় গেল আর কি। 3.5 লাখ টাকা। আবার আপনারা চাইলে এই মনিটর সুইচ করে একটা গেমিং প্যানেল যদি নিয়ে নেন তাহলে এটাকে একটা গেমিং মেশিন হিসেবে আপনি কাজ চালিয়ে দিতে পারবেন। তখন হয়তোবা চাইলে প্রসেসরে কিছুটা ডাউনগ্রেডও করতে পারবেন। এই মেশিনে আপাতত ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস খেলেছি, যেখানে 2K রেজলিউশনে ফুল ম্যাক্স গ্রাফিক সেটিংসে এভারেজে 250 FPS দিতেছে। আবার অপরদিকে কল অফ ডিউটি ওয়ারজোন খেলেছি, যেখানে একদম সব কিছু ম্যাক্সড আউট করার পর রে ট্রেসিং অন করার পর এটা এভারেজে 130 থেকে 35 FPS আউটপুট দিচ্ছে, which is unbelievable। তবে এসব পারফরমেন্স মেট্রিক্স নিয়ে অন্য আরেকদিন কথা হবে। তো আজকের এই বিলটা তৈরি করার পেছনের অন্যতম বড় একটা উদ্দেশ্য হচ্ছে এটার বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করা। এজন্য একটা রাজার কাছে তার মুকুট থাকার মতো নিজের স্টুডিওতে এমন একটি গর্জিয়াস জিনিস থাকুক, এটা প্রায় 100% কন্টেন্ট ক্রিয়েটরই চায়। কিন্তু এটা শুধু শৌখিন মানুষদের জন্যই। আপনি এর কাছাকাছি পারফরমেন্সের একটা বিল্ড খুব সহজেই করতে পারবেন, যেখানে আপনি হয়তোবা এই মৌলিক বিষয়গুলো যেমন সিপিইউ ও জিপিইউটাকে সেম রেখে আপনি হয়তোবা মাদারবোর্ড, র্যাম, এই যে এত সব কালারফুল লাইটিং, কেসিং, এই জিনিসগুলোতে অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসার মাধ্যমে আপনি প্রাইসিংটা কমিয়ে আনতে পারবেন, কিন্তু তখন এই গর্জিয়াস লুকটা আর থাকবে না। ধন্যবাদ আপনাকে আমার সাথে এই অ্যাডভেঞ্চারে সাথী হবার জন্য। যাত্রাটি ভালো লেগে থাকলে লাইক বাটনে প্রেস করে জানিয়ে যাবেন আপনার ভালোবাসা। চাইলে তা ব্যক্তও করতে পারেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে। আর আপনাদের মাঝে যদি কেউ এরকম ফুল ফ্লেজড পিসি বিল্ড করতে চায় তাহলে তারা অবশ্যই স্টারটেকের রিগ হাউসে ঘুরে আসতে পারেন, এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন তাদের সার্ভিসগুলো, এবং আশা করি আপনারা খুব ভালো একটা কোঅপারেশন পাবেন তাদের থেকে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।